বাংলাদেশের তিস্তা নদীকে কেন্দ্র করে ভারত এবং চীনের মাঝে কোনো দ্বন্দ্ব হবে কিনা এবং বাংলাদেশ আসলেও এই জিওপলিটিক্যাল সমীকরণে কোথায় যাবে, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেসিক্যালি বর্তমানে যে জিওপলিটিক্সের সমীকরণ চলছে দক্ষিণ এশিয়ায়, সেটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এর যে ইম্প্যাক্টটা থাকবে সেটি ভবিষ্যতে অনেক বড় হিসাবেই দেখা হবে। বিশ্লেষকরা মনে করছেন তিস্তা নদীর যে তিস্তা বাঁধ রয়েছে সেটি যদি চায়না আসলেও বাস্তবায়ন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক রয়েছে সেটি কিন্তু অনেকাংশে কমে যেতে পারে। আবার বিশ্লেষকরা এটিও মনে করেন যদি বাংলাদেশ আসলেও চায়নার সাথে এই প্রজেক্টকে বাস্তবায়ন করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটি ফলপ্রসূ বার্তা নিয়ে আসতে পারে। বেসিক্যালি হচ্ছে একটি নদী একটি স্রোত যা হিমালয় থেকে নেমে এসে উত্তরবঙ্গের মাটিকে সবুজ করে। কিন্তু এই নদী আর শুধু পানির স্রোত নয়, এটি এখন ভূরাজনীতির একটি যুদ্ধক্ষেত্র। সেটি হচ্ছে তিস্তা নদী, বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণ, ভারতের শিলিগুড়ি করিডোরের পাশে অবস্থিত একটি কৌশলগত নদী। আর এখন চীনের নতুন কৌশলগত সুযোগ। দীর্ঘ 15 বছর ধরে ভারতের সাথে আলোচনা চলছে, কোনো চুক্তি হয়নি। ঠিক সেই ফাঁকে চীন এসে দাঁড়িয়েছে তিস্তা সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পে বিশাল অর্থায়ন ও প্রযুক্তির প্রস্তাব নিয়ে। তিস্তার পানি কে পাবে? ভারতের উদ্বেগ কি বাস্তব নাকি শুধুই মিথ? নাকি বাংলাদেশ শুধু তার প্রয়োজন মেটাতে চাইছে? আর চীন কি সত্যিই বন্ধু নাকি কৌশলগত খেলোয়াড়? আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি জানতে চলেছি এই প্রশ্নের উত্তরগুলো। ঠিক কিভাবে বাংলাদেশের এই তিস্তা সমন্বিত ব্যবস্থাপনা এগোবে এবং এই তিস্তাকে কেন্দ্র করে ভারত চায়না সম্পর্ক আসলে কোন জায়গায় গড়াবে এবং বাংলাদেশ কি তার ব্যালেন্স যে পররাষ্ট্রনীতি আছে সেখানে কি অটল থাকতে পারবে কিনা সেই বিষয় নিয়ে। তিস্তা নদীর জন্ম হিমালয়ের বুকে, সিকিমের থাঙ্গু হিমবাহ থেকে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 মিটার উঁচুতে। মোট দৈর্ঘ্য প্রায় 400 কিলোমিটার, ভারতে 170 কিলোমিটার, বাংলাদেশে 230 কিলোমিটার। শেষে গোদাগাড়ির কাছে যমুনায় মিলিত হয়। এই নদী উত্তরবঙ্গের প্রায় 2 কোটি মানুষ এর জীবিকার উৎস। ধান, আলু, পাট, তামাক সব কিছুর জন্য তিস্তার পানি অপরিহার্য। বলতে গেলে উত্তরবঙ্গের লাইফ লাইন বলা হয় এই তিস্তা নদীকে। এই তিস্তা নদী ব্যতীত উত্তরবঙ্গের যে কৃষকরা রয়েছে তারা ভীষণভাবে অসহায় এবং এর আগেও আমরা যেটা দেখেছি যে উত্তরবঙ্গের কৃষকদের কান্না, তাদের যে আর্তনাদ এই তিস্তা নদীকে কেন্দ্র করে। কারণ হচ্ছে একটাই, যখন শুষ্ক মৌসুম থাকে তখন কিন্তু দেখা গিয়েছে যে উত্তরবঙ্গের এই মানুষগুলো কিন্তু তখন পানি পায় না, আর যখন বন্যা হয় তখন কিন্তু এই নদীর পানি এতটাই বেশি বেড়ে যায় যেখানে কৃষকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের আহাজারি বেড়ে যায়। সব কিছুর জন্য তিস্তার পানি অপরিহার্য, এ কথা না বললেও চলে। কিন্তু সমস্যা হলো 2011 সালে চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানান। তারপর থেকে আলোচনা থমকে আছে। 2026 সালের জুন মাস প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে তিস্তা প্রকল্প নিয়ে বড় অগ্রগতি হয়, যেটি খুবই আশাবাদ ভাবেই বাংলাদেশের মানুষ দেখে এবং বাংলাদেশের মানুষ যে রয়েছে তারা এটিকে ভীষণভাবেই স্বাগত জানিয়েছে। কারণ এই তিস্তা প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলকে আরও বেশি ফলপ্রসূ করতে পারে, স্পেশালি কৃষিক্ষেত্রে এবং জিডিপিতে একটি বড় অবদান কিন্তু রাখতে পারে। সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলেই বিশ্লেষকরা মনে করেন। চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক বাংলাদেশ স্পষ্ট করে চীন যেন পরিকল্পনা থেকে শুরু করে ডিজাইন, বাস্তবায়ন ও কারিগরি সহায়তা সব কিছুতে সাহায্য করে। চীনের প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। তারা বলেছে তারা পুরো প্রকল্পের সাথে থাকবে, যৌথ সম্ভাব্যতা সমীক্ষা দ্রুত শেষ করবে। প্রকল্পের আনুমানিক ব্যয় 9,150 কোটি টাকা। চীন থেকে ঋণ হিসেবে আসবে 6,700 কোটি টাকা। এখানে আসলে যে ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ, চীনের মেইন পারপাসটা কি? আসলে কি তারা বন্ধুত্ব হিসেবে বাংলাদেশকে পাশে চায় নাকি কৌশলগতভাবে আরও বেশি তারা এই দক্ষিণ পশ্চিম এশিয়ায় ঢুকতে চায়, সেটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরে একটি কথা থেকেই যায়, বাংলাদেশের ক্ষেত্রে যে জিনিসটি প্রযোজ্য সেটি হচ্ছে যে চীন যেভাবে আসলে না কেন, বাংলাদেশ যদি সেই প্রকল্প থেকে লাভবান হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য সেখানে ভিন্ন কিছু চিন্তা করা বা ভিন্ন কিছু পোষণ করা সেটি কিন্তু একটি টাফ ফেনোমেনা হবে বলে বিশ্লেষকরা মনে করেন। অনেকেই মনে করেন এই তিস্তা নদীর মাধ্যমে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অংশ হতে পারে। দক্ষিণ এশিয়ার প্রভাব বাড়ানোর কৌশল, ভারতের পাশে বাংলাদেশকে টেনে আনার সুযোগ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে
এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের লক্ষ্য করে নয়, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি ভারতের জন্য একটি স্পষ্ট বার্তা। তবে জিওপলিটিক্সে বা ভূরাজনীতিতে যে ব্যাপারটি আমরা দেখি, সেটি যদি এই প্রকল্পটি ধীরে ধীরে বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু ভারতের জন্য ঠিক কী কৌশলগত বার্তা হতে পারে বা বাংলাদেশের কী লাভ কী ক্ষতি, সেটি খুব গুরুত্বপূর্ণ হিসাবে সবাই বিবেচিত করবে। তবে বাংলাদেশ যদি এই প্রকল্প থেকে সর্বোচ্চ পরিমাণ লাভবান হয় এবং এর মাধ্যমে যদি উত্তরাঞ্চলের মানুষ অনেক বেশি উপকৃত হয়, ডেফিনেটলি কিন্তু এটি বাংলাদেশের জন্য হিউজ অপরচুনিটি। এবং চায়না ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসলে এক ক্ষেত্রে যেরকমভাবে চ্যালেঞ্জ আছে, অন্য পক্ষে কিন্তু বাংলাদেশের জন্য এটি ভীষণভাবেই সুযোগ, যে সুযোগটি বাংলাদেশ নিশ্চিতভাবেই কাজে লাগাতে যাবে সে বিষয়ে না বললেই নয়। তবে ভারতের এত চিন্তা কেন, তারা কেন উদ্বেগে ভাসছে? ভারতের উদ্বেগ বোঝা যায়। তিস্তা শুধু একটি নদী নয়, এটি ভারতের কৌশলগত নিরাপত্তার সাথে জড়িত। তিস্তা অববাহিকা শিলিগুড়ি করিডোরের খুব কাছে। এই 22 কিলোমিটার প্রস্থের সরু ভূখণ্ডটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের সাথে যুক্ত করেছে। চীন যদি এখানে প্রভাব বিস্তার করে, তাহলে ভারতের জন্য তা বড় হুমকি হতে পারে বলে ভারতের বিশ্লেষকরা এটি মনে করেন। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতেও তিস্তা খুব সংবেদনশীল। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও চুক্তির বিরোধিতা করেছিলেন। ভারত চায় বাংলাদেশ তার সাথে আলোচনা করে সমাধান করুক, চীনকে এখানে ঢুকতে না দেয়া। বাংলাদেশের জন্য তিস্তা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, বরং এটি জাতীয় নিরাপত্তা ও কৃষির প্রশ্ন। উত্তরাঞ্চলের লক্ষ লক্ষ কৃষকের ভাগ্য এই নদীর উপর নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানি না থাকলে ফসল নষ্ট হয়ে যায়, বন্যায় ঘরবাড়ি ভেসে যায়। চীনের প্রকল্পে বাংলাদেশের আশা দেখছে বাঁধ, সেচ, খাল, বিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ। তবে চ্যালেঞ্জ কি আছে? হ্যাঁ, চ্যালেঞ্জও কিন্তু আছে। চীনের ঋণের বোঝা থাকবে, পরিবেশগত ক্ষতির ঝুঁকি থাকবে, স্থানীয় জনগণেরও উদ্বেগ আছে। বাংলাদেশ এখন একটি ব্যালেন্সিং অ্যাক্ট করছে, ভারত ও চীনের মাঝে ভারসাম্য রক্ষা করে নিজের স্বার্থ আদায় করা। বেসিক্যালি এই যে ভূরাজনীতির যে কৌশলটি আমরা একটি বর্তমানে দেখছি, যে ভারত এবং চায়না যেভাবে তাদের আসলে সম্পর্ক বর্তমানে রয়েছে, বা ইতিহাসগতভাবেই কিন্তু এই সম্পর্ক অনেকটাই কিন্তু হিম এবং শীতল। বেসিক্যালি চায়না চায় তার যে বর্তমানে ওয়ান বেল্ট ওয়ান ইনিশিয়েটিভসের রোড রয়েছে, সেটিতে আরও বেশি ইনভলভ হতে, এবং বাংলাদেশ কিন্তু এমন একটি দরজা যেখান থেকে কিন্তু চায়না তার যে আধিপত্যবাদের যে বিস্তারটা, সেটা কিন্তু সে আরও বাড়িয়ে নিতে পারে। ঠিক একইভাবে ভারত কিন্তু এটাকে থ্রেট হিসেবে দেখছে, কারণ ভারত চায় বাংলাদেশ যেন ভারত ছাড়া আর কারোর সাথে না ঝুঁকে যায়। ভূরাজনীতিগতভাবে আসলেও চায়নার জন্য এবং ভারতের জন্য এটি বেশি চ্যালেঞ্জ বহন করবে, যতটা না বাংলাদেশ বেশি চ্যালেঞ্জিং মনে করবে। কারণ বাংলাদেশ আসলেও যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটাকে আমি অনেক বেশি কম মনে করি। বিকজ বাংলাদেশ আর যাই করুক না কেন, তার ডিপ্লোমেসিতে অনেক বেশি ওয়েল ব্যালেন্সড এবং অনেক বেশি ফার্নিশড বর্তমানে। এবং বাংলাদেশ খুব ভালো করে জানে বর্তমানে বাংলাদেশের যে সুযোগ সুবিধা রয়েছে, যে অপরচুনিটি রয়েছে ডিপ্লোমেসির ক্ষেত্রে, ভূরাজনীতির ক্ষেত্রে এবং ভূ অর্থনীতির ক্ষেত্রে, সেটি কিন্তু বাংলাদেশের জন্য একটি সোনালি সময় যাবে এবং ভবিষ্যতেও আরও বেশি করে যাবে। এখন প্রশ্ন হলো যে চায়না এবং ভারত এখান থেকে আসলেও কতটা বাংলাদেশকে তাদের অনুকূলে নিতে পারে। বেসিক্যালি এই তিস্তা নদীকে কেন্দ্র করে কিন্তু এর আগে ভারতের সাথে অনেকবারই বাংলাদেশের ডিপ্লোম্যাসি সংগঠিত হয়েছে এবং বাংলাদেশ এবং চায়না অনেকবারই বসেছে, কিন্তু বাট ভারতের সাথে যে ডিপ্লোম্যাসি হয়েছে সেখানে কিন্তু বারবারই বাধাগ্রস্ত হয়েছে। ন্যায্য হিস্সা কিন্তু বাংলাদেশ একবারও পায়নি। এর আগে 2011 সালে কিন্তু চুক্তির দ্বারপ্রান্তে গিয়ে সেই চুক্তিটি বন্ধ হয়েছে এবং বেসিক্যালি তাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেঁকে বসেন এবং তিনি কিন্তু পুরোটাই হচ্ছে যে এগেনস্টে যে বাংলাদেশের চুক্তি ভণ্ডুল করেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যতটা না বেশি এখানে হস্তক্ষেপ করেছেন, তার চেয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি রাজি করিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। এইটি আমার পুরোপুরি ধারণা। কারণ যখন একটি দেশের সাথে অপর একটি দেশের চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, হ্যাঁ এটি ঠিক যে তাদের যে প্রাদেশিক সরকার রয়েছে, প্রাদেশিক সরকারের
স্টেটমেন্ট ছাড়া সেই চুক্তি সম্ভব হবে না। তবে ভারতের কেন্দ্রীয় সরকার কেন সেই সময় পারল না, সেটিও কিন্তু একটি অনেক বিরাট প্রশ্ন। যখন বাংলাদেশ এখন চীনের সাথে এই প্রকল্পের অংশীদার হতে যাচ্ছে এবং চায়না বাংলাদেশে বিনিয়োগ করতে যাচ্ছে এবং নদী সমন্বিত ব্যবস্থাপনা তিস্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তিস্তার ক্ষেত্রে কিন্তু চায়না অনেক বেশি পজিটিভ ভাইব দেখিয়েছে, সেখানে ভারতের বর্তমানে যে ভূরাজনৈতিক টেনশন করা সেটিকে আমি বেশি স্বাভাবিক মনে করছি না। ভারত যদি চাইতো তাহলে কিন্তু অনেক আগেই এই তিস্তার ব্যাপারে বসে বাংলাদেশের সাথে কিন্তু তারা এটিকে মীমাংসা করতে পারতো, যেখানে কিন্তু উভয় পক্ষে অনেক বেশি উপকৃত হতে পারতো। বাট বর্তমানে যে প্রেক্ষাপটে এসে দাঁড়িয়েছে, যেখানে কিন্তু চায়নার সাথে বাংলাদেশ কিন্তু অনেক বেশি ইনভলভ হয়ে গেছে, সেখানে চায়না ডেফিনেটলি এটিকে একটি সুযোগ হিসেবে দেখছে এবং কৌশলগত অংশীদার হিসেবেও তারা নিজেদেরকে বিবেচনা করছে। এছাড়া কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা বর্তমানে যে অরুণাচল রয়েছে, অরুণাচলে কিন্তু চায়না যেভাবে আসলে ডমিনেট করে যাচ্ছে, অপরপক্ষে ভারতও কিন্তু ডিফেন্ড করে যাচ্ছে। অরুণাচল নিয়েও কিন্তু ভীষণভাবেই সংকটের মুখে আছে উভয় দেশ। তবে ভারত কিন্তু সেখানে অনেক ব্যাকফুটে রয়েছে, বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক কিন্তু সেটা মনে করেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে তিস্তা নদীর যে বাঁধ প্রকল্প, সেটি কিন্তু শিলিগুড়ি করিডোর থেকে খুব বেশি দূরে নয়। এটিও কিন্তু চায়না যদি এখানে তাদের বিনিয়োগটা করে ফেলে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই শিলিগুড়ি করিডোরের উপরও কিন্তু তাদের একটি নিয়ন্ত্রণ থাকবে বলে বিশ্লেষকরা মনে করেন এবং ডেফিনেটলি সেটি থাকাটাই স্বাভাবিক। চায়না কিন্তু এমনভাবেই আসলেও দক্ষিণ পশ্চিম এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় ঢুকতে যাচ্ছে, যেখানে আসলেও তারা একটি ডমিনেট করতে পারে দক্ষিণ এশিয়াতে, এবং সেখানে কিন্তু ভারতের জন্য একটি চ্যালেঞ্জ হবে তাদের মোকাবেলা করা, সেটি কিন্তু বলা যায়। তবে শেষে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে জিও পলিটিক্সের সমীকরণ যাই হোক না কেন, বাংলাদেশের যে এই যে প্রপার ডিপ্লোমেসি রয়েছে বর্তমানে, যে ডিপ্লোমেসির মাধ্যমে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে চায়নায় সফরে গিয়েছিলেন, সেখানে চায়না তাকে যেভাবে আসলে কনভিন্স করেছে, চায়না যেভাবে তাকে স্বাগত জানিয়েছে, সেটি কিন্তু বাংলাদেশের একটি ওয়েল ফার্নিশড ডিপ্লোমেসির উদাহরণ দেয় বলেই আমি মনে করি। তবে চীনের প্রকল্প এগিয়ে যাওয়া ভারত ক্ষুব্ধ হবে কি হবে না, বা তাদের স্টেটমেন্ট অলরেডি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিয়েছে ভারত বাংলাদেশ দ্রুত চুক্তি করে চীনকে দূরে রাখে। তবে সেই ব্যাপারটি কিন্তু আসলেও এখন বর্তমানে প্রায় সম্ভব। দীর্ঘ আলোচনার পর ত্রিপক্ষীয় সমাধান হবে কি না সেটি আসলেও সময় বলে দেবে। তবে আমি মনে করি যেখানে ত্রিপক্ষীয় সমাধানের কোনো বিষয় আমি দেখছি না। এখানে যেটি দেখছি আমি, সেটা হচ্ছে যে ডেফিনেটলি তিস্তার পানি যেন কারো নষ্ট না হয়, সেটি একটি ব্যাপার। আর অপরপক্ষে কিন্তু ডেফিনেটলি চায়না এখানে ওয়েল অ্যাহেড, এবং চায়না যদি প্রকল্পটি নিয়ে ফেলে, তাহলে কিন্তু ডেফিনেটলি এটি জিও পলিটিক্সের আসপেক্টসে অনেক অনেক বড় একটি রোল প্লে করবে ভবিষ্যতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, শুভকামনা।